appendages protruding through the cell wall. Flagella হচ্ছে মানে appendage বলতে সাধারণত মানে লেজ আকারে এরকম কিছু একটা বোঝায়, তো সেরকম আকারে মানে সেল ওয়াল থেকে বেরিয়ে যাচ্ছে। These are thread-like structures composed of a protein flagellum. এটা একটা থ্রেড লাইক, একটা সুতোর মতো আকারের প্রোটিন দিয়ে তৈরি, মানে সুতোর মতো আকারের হয় যেটা ফ্ল্যাজেলিন প্রোটিন দিয়ে তৈরি। 5 to 20 মাইক্রোমিটার ইন লেংথ। এটার দৈর্ঘ্য হচ্ছে 5 থেকে 20 মাইক্রোমিটার and 0.01 to 0.02 মাইক্রোমিটার ইন ডায়ামিটার, এবং এটার ব্যাসার্ধ হচ্ছে 0.01 to 0.02 মাইক্রোমিটার। They are organ of locomotion, মানে হচ্ছে এই সমস্ত অর্গান গুলো মানে ব্যাকটেরিয়ার যেতে সাহায্য করছে, মানে লোকোমোশনে হেল্প করছে। Parts of composition. Each flagellum consists of 3 parts. প্রত্যেকটা ফ্ল্যাজেলামে 3টে পার্ট থাকে: filament, hook and basal body. The basal body contains outer and inner rings by which the basal body is attached to the cytoplasmic membrane. মানে বেসাল বডিতে আউটার এবং ইনার রিংস থাকে, যেগুলো বেসাল বডিকে সাইটোপ্লাজমিক মেমব্রেনের সঙ্গে অ্যাটাচ হতে সাহায্য করে। আউটার রিংস আর অ্যাবসেন্ট ইন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এই আউটার রিং গুলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে থাকে না। ভেরি গুড। তারপর arrangement or types. Monotrichous, single polar flagellum at one end. Monotrichous হচ্ছে সেই সমস্ত ব্যাকটেরিয়া যাদের একটা মানে একটা এন্ডে সিঙ্গেল পোলার ফ্ল্যাজেলাম থাকে, মানে তাদের একটা এন্ডে একটাই মাত্র ফ্ল্যাজেলাম থাকে, যেরকম ভিব্রিও কলেরি। 2 amphitrichous, single flagellum at both the end, মানে ফ্ল্যাজেলাম মানে দুটো এন্ডেই একটা করে ফ্ল্যাজেলাম থাকে। Acalygens, faecalis. Alkaligens, faecalis. Alkaligens, faecalis. Lophotrichous, tuft or flagella at tuft of flagella at one or both ends, মানে একগুচ্ছ ফ্ল্যাজেলা দুটো মানে হয় একটা এন্ডে বা দুটো এন্ডে থাকতে পারে, যেরকম স্পাইরিলা। Peritrichous, flagella arranged all around the cell, মানে পুরো সেলের চারপাশে একটা একটা করে, মানে পুরো সেলের চারপাশে ফ্ল্যাজেলা গুলো থাকে, যেরকম সালমোনেলা টাইপি। ভেরি গুড। তারপর ডেমোনস্ট্রেশন লাগবে না। ঠিক আছে, হ্যালো বলো। অ্যামফিট্রাইকাসের অ্যালকালিজেন্স ফিকালিস। ঠিক আছে, ডেমোনস্ট্রেশন লাগবে না, বুঝেছো জলি? আচ্ছা স্নেহা, নেক্সট যেটা আছে পিমব্রি পড়ো। আচ্ছা বলছি। Fimbriae, these are hair-like appendages projecting from the cell surface as strained filament. Fimbriae হচ্ছে একটা hair-like, মানে এটা hair-like projection যেটা সেল সারফেস থেকে মানে সেল সারফেস থেকে বেরোয়। স্ট্রেট ফিলামেন্টস, মানে স্ট্রেট ফিলামেন্ট মানে স্ট্রেট মানে কি? সোজা ফিলামেন্টের মতো, সোজা ফিলামেন্টের মতো, যেটা সেলের সারফেস থেকে হেয়ার লাইক প্রজেকশনের মতো করে। দে আর অলসো কল্ড পিলি, এদেরকে পিলিও বলা হয়। দে আর 0.1 to 1 মাইক্রোমিটার ইন লেন্থ, লেস দ্যান 10 ন্যানোমিটার থিক, মানে এরা হচ্ছে 0.1 to 1 ন্যানোমিটার দৈর্ঘ্যের, এবং এদের 0.10 ন্যানোমিটার থিকনেস। Fimbriae is composed of protein called pili. ফিমব্রিতে একটি প্রোটিন থাকে যার নাম হচ্ছে পিলি। Function: adhesion. Fimbriae are organs of adhesion and this property enhance the virulence of bacteria. Adhesion মানে কি স্যার? অ্যাডহেশন মানে কি? অ্যাটাচ হয়ে যাওয়া। ফিমব্রি হচ্ছে অন্য অর্গানের সাথে মিশে থাকে। না না, ফিমব্রি হচ্ছে এমন একটা পার্ট যেটার দ্বারা ব্যাকটেরিয়া অ্যাটাচড হয়ে যায়। কার সাথে অ্যাটাচ হয়ে যায়? হোস্টের সাথে, মানে যার ভেতরে ঢুকলো, বুঝেছো? যেমন আমরা কি কোনো একটা কিছু ধরবো, হাত লাগবে আমাদের, সেরকম মনে করো ওরা তাদের অ্যাডহেশনের জন্য ফিমব্রিটাকে ইউজ করে, যার জন্য ব্যাকটেরিয়ার ভিরুলেন্স এফেক্ট অর্থাৎ ক্ষতিকারক প্রভাবটা আরো বৃদ্ধি হয়। ট্রান্সফার অফ জেনেটিক ম্যাটেরিয়াল, এটা জেনেটিক ম্যাটেরিয়াল ট্রান্সফারে সাহায্য করে। তার ডিটেকশন অফ ফিমব্রি, ইলেকট্রন মাইক্রোস্কোপি আর এগুলো লাগবে না তোমাদের। হ্যাঁ, মানে ফিমব্রিটাকে কি করে দেখা হয়? ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে আর হিমাগ্লুটিনেশন একটা প্রসেস। এগুলো যারা ল্যাবে কাজ করে তাদের, তোমার এগুলো দরকার নেই। তোমাকে যা জানতে হবে ফিমব্রিটা কি, এর লেন্থ কত, কোন ব্যাকটেরিয়ার মধ্যে থাকে, এইসব জানলেই এনাফ। ঠিক আছে, এটাই বলতে পারে না জিএনএম নার্সরা। ঠিক আছে, ফিমব্রি দেখেছো? ছবি দেবো গ্রুপে, বইতে তো তোমাদের নেই।
ফ্লাজেলার আছে। অনেক বুঝেছি। দেখো পাঠিয়ে দিলাম, পেয়েছো? হ্যাঁ স্যার। লোমের মতো যেটা আছে না গায়ে, এটা, আর লেজের মতো যেটা আছে ওটা ফ্লাজেলা, ঠিক আছে? লোমের মতো যেটা ওটা হচ্ছে পাইলি বা ফিমব্রি। তারপর ব্যাকটেরিয়াল স্পোর। না তুমি না, এটা ইসে Spores. পড়বে, এটা পড়বে পারভিন, পড়বে, পড়ো পারভিন। আমি বলছি bacterial spores. Spores are highly resistant resistant stage from the unfavorable environment condition person to be related to the heat depletion of exogenous nutrients. মানে হচ্ছে স্পোর্স গুলো মানে খুব হাইলি রেজিস্ট্যান্স করে অবশ্যই রেস্টিং স্টেজে এবং একটা ফর্ম করে মানে তৈরি করে একটা আনফেভারেবল এনভায়রনমেন্ট, একটা মানে একটা কি বলবো আনফেভারেবল মানে একটা অস্বস্তিপূর্ণ এনভায়রনমেন্ট তৈরি করে এবং কন্ডিশন পার্সন টু দা টু বি রিলেটেড টু দা ডিপ্লেশন অফ এক্সোজেনাস নিউট্রিয়েন্টস। পার্সন মানে কি দাদা? আচ্ছা জলি বলো তো কি লেখা আছে এখানে? ব্যাকটেরিয়াল স্পোর। জলি বলো, ব্যাকটেরিয়াল স্পোর কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, বলো। Spores are highly resistant resting stage formed in unfavorable environment conditions presumed to be related to the depletion of the exogenous nutrients. কি বলেছিল? মানে যে exogenous nutrients মানে বাইরে থেকে যে নিউট্রিয়েন্টস গুলো highly resistant resting stage formed in unfavorable মানে স্পোর্স গুলো মেনলি তাদের মানে সার্ভাইভালের জন্য একটা আনফেভারেবল কন্ডিশনের মধ্যে থাকে এবং কন্ডিশন প্রিজিউমড টু হয়নি। স্নেহা বলো। Spores are highly resistant resting stage form in the unfavorable environmental condition presumed to be related to application of exogenous nutrients. কি মানেটা কি? কি জিনিস এই স্পোরটা? কি জিনিস? ব্যাকটেরিয়ার ডিম নাকি? না, তাহলে spores are highly resistant stage. অর্ণব পারবে? মানে স্পোর গুলো হচ্ছে যখন ব্যাকটেরিয়ার আনফেভারেবল কোনো কন্ডিশনে হয়। বলো হচ্ছে বলো। মানে যখন ব্যাকটেরিয়া আনফেভারেবল কোনো কন্ডিশন হয় তখন ব্যাকটেরিয়াল স্পোর গুলো মানে নির্গত হয়। মাগো আমি বলছি যে ব্যাকটেরিয়াল, তুমি বলে দিলে, আগেই বলে দিলে ব্যাকটেরিয়াল স্পোর। আমি জানতে চাই হোয়াট ইজ ব্যাকটেরিয়াল স্পোর, কি জিনিস, স্পোরটা কি, কোন পার্টটাকে স্পোর বলবো? যেমন ফ্লাজেলার বুঝলাম লেজের মতোটাকে বলে, ফিমব্রি বুঝলাম লোমের মতোটাকে বলে, স্পোরটা কি জিনিস, কোথায় থাকে সেটা তাকে বলো। ব্যাকটেরিয়াল সেলের মধ্যে কোথায় থাকে? আমরা তো অ্যানাটমি পড়লাম, সেখানে তো পিকচার তো পাঠিয়েলাম, কোথাও তো নেই। অর্ণব বলো স্পোর কি জিনিস? কোনটা? না দেখো এখানেই মজার বিষয়, স্পোর্স আর হাইলি রেজিস্ট্যান্স রেস্টিং স্টেজ, ব্যাকটেরিয়ারই একটা স্টেজ। সাপোজ মনে করো একটা ব্যাকটেরিয়া একটা মানুষের মধ্যে আছে, তখন তার এনভায়রনমেন্টটা ঠিক আছে, মানে ব্যাকটেরিয়া খাবার পাচ্ছে, থাকার জায়গা পাচ্ছে, সেখানে গ্রো করছে, রিপ্রোডাকশন করছে, কোনো অসুবিধা নেই। ব্যাকটেরিয়াটা কোনো কারণে মানুষ থেকে বেরিয়ে গেল, সাপোজ মনে করো স্টুলের সাথে ব্যাকটেরিয়াটা বেরিয়ে গেল, বেরিয়ে মনে করো ফাঁকা জমিতে পড়ে আছে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াটা তখন কি খাবার পাচ্ছে? তখন কি তার সুইটেবল এনভায়রনমেন্ট আছে? যে আনফেভারেবল এনভায়রনমেন্ট হয়ে গেছে, তখন কি ফেভারেবল এনভায়রনমেন্টের মধ্যে ব্যাকটেরিয়াটা আছে? নেই, তখন সে আনফেভারেবল। দেখো সে বলেছে যে হাইলি রেজিস্ট্যান্ট রেস্টিং স্টেজ ফর্মড ইন আনফেভারেবল এনভায়রনমেন্টাল কন্ডিশন, মানে ব্যাকটেরিয়া যখন আনফেভারেবল কন্ডিশনে চলে যায় তখন সে স্পোরে পরিণত হয়। এটাই আমি শুনতে চাইছিলাম যে তোমরা দেখি কি বুঝেছো পুরে। বুঝেছো স্নেহা?
মানে ব্যাকটেরিয়াটাই স্পোরে পরিণত হয়ে যাচ্ছে। কখন হচ্ছে? যখন আনফেভারেবল কন্ডিশনে আছে। স্যার বুঝেছি। তখন সে সুইটেবল কন্ডিশন নেই, স্পোরে পরিণত হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ স্পোর একটা এমন স্টেজ যেটাকে বলা হয় হাইলি রেজিস্ট্যান্ট রেস্টিং স্টেজ। মানে ব্যাকটেরিয়া যদি স্পোরে পরিণত না হয় তাহলে সে মাটিতে বা যে জায়গাটায় তার আনফেভারেবল কন্ডিশন সেখানে বেঁচে থাকতে পারবে না। সেজন্যই অটোক্লেভ নাম শুনেছো? স্টেরিলাইজার। অটোক্লেভ স্টেরিলাইজার কেন ইউজ করা হয়? ব্যাকটেরিয়া স্পোর গুলো একদম ঠিক। নষ্ট করে দেওয়ার জন্য। একদম ঠিক। ব্যাকটেরিয়াল স্পোরকে অত সহজে মারা যায় না, খুবই ডেঞ্জারাস। কারণ সেই স্পোরটা যখন আবার ফেভারেবল কন্ডিশনে যাবে তখন কিন্তু সে আবার ভেজিটেটিভ ফর্মে চলে যাবে। মানে ব্যাকটেরিয়ার নর্মাল যে পজিশন বলা হয় ভেজিটেটিভ ফর্ম, আর যখন আনফেভারেবল কন্ডিশনে চলে যায় স্পোর ফর্মে চলে যায়। তো সেজন্যই স্পোরটাকে মারতে হবে। স্পোরটাকে খুব ভালোভাবে কিল করা হয় অটোক্লেভ মেশিন দিয়ে। আশা করি তোমাদের দেখাবে বা দেখিয়েছেও। তোমাদের ওয়ার্ডে থাকে তো অটোক্লেভ মেশিন, থাকে না? দেখেছো না? হ্যাঁ প্রেসার কুকারের মতো দেখতে, লম্বা। হ্যাঁ হ্যাঁ। ওই অটোক্লেভ মেশিন দিয়ে স্পোরটাকে মেইনলি ডিস্ট্রয় করার জন্য অটোক্লেভ ইউজ করা হয়। তারপরে পড়ো পারভিন। As bacterial spores are formed within the parent cell, these are called endospores. মানে হচ্ছে যখন ব্যাকটেরিয়াল স্পোর্স গুলো যখন প্যারেন্ট সেলের মধ্যে গ্রো করে তখন সেটাকে বলা হয় এন্ডোস্পোর্স। আর স্পোরুলেশন ইজ নট আ মেথড অফ রিপ্রোডাকশন। এই যে স্পোরুলেশনটা এটা মানে রিপ্রোডাকশনের কোনো মেথড নয়। স্পোরুলেশন মানে যে স্পোরটা থেকে মানে মানে যে স্পোরটা তৈরি হলো যখন আনফেভারেবল কন্ডিশনে গেল সেটাকে বলা হচ্ছে মানে সেটা রিপ্রোডাকশন নয়, সেটা সেটার মাধ্যমে মানে ওটার ব্যাকটেরিয়ার কোনো গ্রো হচ্ছে না, ওটা একটা আলাদা ফর্মে হয়ে যাচ্ছে। এটা ভাববে না যে এটা ব্যাকটেরিয়ার ডিম সেখান থেকে অন্য ব্যাকটেরিয়া হচ্ছে, এমন কিন্তু ব্যাপার নয়, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ। তারপর Morphology of spores. Spores. The cell membrane goes inward and forms spore wall around the pore. Spore. মানে হচ্ছে এই সেল মেমব্রেনটা গ্রো করে ইনওয়ার্ড এন্ড স্পোর ওয়াল অ্যারাউন্ড দ্য পোর। এই যে মানে এখানে ছবিটা দিয়েছে পোরের মানে দিকে, পোরের দিকে এটা আর কি গ্রো করে এবং মেমব্রেন তৈরি করে। এখানে না এই জিনিসগুলো তো ইম্পর্টেন্ট না। তুমি চলে আসো ইউজ অফ স্পোরে, চলে আসো ইউজ অফ স্পোর। Use of spores. Spores of certain species of bacteria are employed as indicator of proper sterilization. Example: Bacillus Stereothermophilus. Stereothermophilus, which is destroyed at a temperature of 121 degrees Celsius for 10 to 20 minutes. Same temperature as time as used in autoclaving. মানে হচ্ছে স্পোর্সটা সার্টেন স্পিসিস অফ ব্যাকটেরিয়া, মানে ব্যাকটেরিয়ার একটা ফর্ম, এটা হচ্ছে এমপ্লয়েড ইন্ডিকেটর প্রপার স্টেরিলাইজেশন। মানে কি স্পোর আমরা যেখানেই দেখবো সেখানে আমরা বুঝবো যে এখানে একটা প্রপার স্টেরিলাইজেশন করতে হবে। যেমন একটা ব্যাকটেরিয়া এক্সাম্পল দিয়েছে ব্যাসিলাস স্টিয়ারোথার্মোফিলাস। তোমাকে যদি বলে একটা স্পোর বিয়ারিং ব্যাকটেরিয়ার নাম বলো, কি বলবে? ব্যাসিলাস স্টিয়ারোথার্মোফিলাস। একে যদি মারতে হয় আমাকে কি করতে হবে? 121 ডিগ্রি সেন্টিগ্রেড 10 থেকে 20 মিনিট ধরে সেই টেম্পারেচারে রাখতে হবে। হ্যাঁ একদম ঠিক। যেটা অটোক্লেভিং এ আরেকটা জিনিস, সেটা প্রেসারও করা হয়, 15 lbs প্রেসার মনে এরকম কিছু একটা আছে। হ্যাঁ ওখানে নট শুধু টেম্পারেচার, ওখানে প্রেসারও মেনটেন হয়। তারপর দিস স্পোর মে কেপ্ট ইন অটোক্লেভ prior to it use. Absence of spore after autoclaving indicates proper sterilization. যদি আমরা অটোক্লেভিং করার পর যদি অ্যাবসেন্স পাই স্পোর, তার মানে বুঝবো যে না স্টেরিলাইজেশন তো ঠিকঠাক হয়েছে। স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করে বা তোমাদের এমসিকিউ এগুলোতে আসে। অব্লিগেট এরোবস, অব্লিগেট অ্যানারোবস মানে বলো? একদম ঠিক। মানে অক্সিজেনের প্রেজেন্সে কি মানে গ্রো করতে
পারে আর এটা অক্সিজেনের অভাবে মানে গ্রো করতে পারে। হ্যাঁ, তাহলে অব্লিগেট মানে বাধ্যতামূলক এরোবস অক্সিজেনের উপস্থিতিতে যেসব ব্যাকটেরিয়া গ্রো করে সেগুলোও আছে স্পোর ফর্মিং। আর অক্সিজেনের অনুপস্থিতিতে যেসব ব্যাকটেরিয়া গ্রো করতে পারে সেগুলোর মধ্যেও কিছু ব্যাকটেরিয়া আছে যারা স্পোর বিয়ারিং ব্যাকটেরিয়া। যেমন তাহলে অব্লিগেট এরোবস এর মধ্যে কি ব্যাসিলাস, বি অ্যানথ্রাসিস অ্যান্ড বি সাবটিলিস। অব্লিগেট অ্যানারোবস এর মধ্যে ক্লস্ট্রিডিয়া, জেনাস ক্লস্ট্রিডিয়ার মধ্যে ক্লস্ট্রিডিয়াম টিটেনি, ক্লস্ট্রিডিয়াম ওয়েলচি, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। মনে থাকবে স্পোর বিয়ারিং ব্যাকটেরিয়া খুব ইম্পর্টেন্ট। স্পোর কি জানবে, স্পোর কোন ব্যাকটেরিয়া বিয়ার করে এইটুকু জানলেই এনাফ, এর বেশি কিছু তোমাদের লাগবে না। স্পোরের স্ট্রাকচার অত ইম্পর্টেন্ট না তোমাদের। শর্ট নোট আসলে ছবি এঁকে দেবে, জাস্ট ছবি এঁকে দেবে আর ওই ইয়েগুলো করে দেবে, নামগুলো লিখে দেবে, কি বলে ওটাকে লেবেলিংটা করে দেবে। জানি না আসবে কিনা, তোমাদের কোশ্চেন দেখিনি আমি। তাহলে এখানে কিন্তু আমাদের মরফোলজি অফ ব্যাকটেরিয়া শেষ, ঠিক আছে।